ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, হোয়ার ডিড দ্য সেলস কাম ফ্রম, ফিলোসফি ভার্সেস সায়েন্স। প্রথমেই আমি এটা দেখাতে চাই যে জীবনটা কি। যদি বায়োসায়েন্সে, জীবন বিজ্ঞানে বহুকাল চেষ্টা করেছে জীবনকে ধরার, অধরা প্রাণকে অণুবীক্ষণের নিচে ফেলে পরীক্ষা করার, সম্ভব হলে প্রাণের সঞ্জীবিনী রসায়ন তৈরি করার, যা প্রতিটি নিষ্প্রাণ দেহকে করে তুলবে পুনরায় সজীব, প্রাণবন্ত। কিন্তু অধরা থেকেই গিয়েছে সেই স্বপ্ন। ধরা যায়নি জীবনকে, প্রাণকে। বোঝা যায়নি প্রাণের রহস্য আজও। বায়োসায়েন্সের কত শাখা বেরিয়েছে, মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু করা যায়নি প্রাণের রহস্যভেদ। জীববিজ্ঞানের পাঠ্য বইগুলিতে প্রাণের সংজ্ঞা দিতে গিয়ে স্বীকার করা হয়েছে সে কথা। প্রাণের সর্বজন স্বীকৃত সংজ্ঞা দেওয়ার সম্ভব হয়নি, কিন্তু আজও জীবন সম্বন্ধে তথ্য বাদ দিয়ে রচিত হচ্ছে জীবন বিজ্ঞান। পড়ানো হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান নামে 350 পৃষ্ঠার একটি বই লিখেছেন অপরাজিত বসু, যেখানে প্রচলিত বিজ্ঞানের সাহায্যে ইন্দ্রিয়লব্ধ জৈব রাসায়নিক সংক্রান্ত জ্ঞানের সাহায্যে প্রাণের ব্যাখ্যা খুঁজেছেন তিনি। জানিয়েছেন বিশ্বের আধুনিক বিজ্ঞানীদের গবেষণার ফল। কিন্তু বইটির ভূমিকাতেই তিনি জানিয়েছেন বইয়ের নির্গলিত নিঃশ্বাস। প্রশ্ন উঠেছে যে জীবন সঠিকভাবে কোথায় অবস্থান করে, সঠিকভাবে জীবন বলতে কী বোঝায়, দেহের কোন কোন বৈশিষ্ট্য প্রাণের পক্ষে একান্তভাবে জরুরি। প্রশ্ন উঠেছে, কিন্তু জবাব পরিষ্কারভাবে মেলেনি। প্রাণের বস্তুগত ভিত্তি সম্পর্কে বিজ্ঞানীরা নিঃসংশয় হলেও প্রাণকে সংজ্ঞায়িত করা বা নিখুঁতভাবে চিহ্নিত তাদের পক্ষে এখনও সম্ভব হয়নি। প্রাণকে যদি সংজ্ঞায়িত করা না যায়, তবে সোজা কথায় প্রাণ কি পদার্থ, এটা কিভাবে আমরা বলতে পারি? সেটা যদি জানা না যায়, তাহলে তার বস্তুগত ভিত্তি সম্বন্ধে কিভাবে নিঃসংশয় হতে পারেন বিজ্ঞানীরা, সে বিষয়ে অবশ্য বেশি উচ্চবাক্য করেননি লেখক। কিন্তু জড়বিজ্ঞানের তো বস্তুতই সর্বয়ে সর্বা। জড় পদার্থের বাইরে কোনো কিছুরই কিন্তু অস্তিত্ব নেই। সেজন্য প্রাণও অবশ্য বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়ার ফল। প্রাণের ভিত্তি অবশ্যই বস্তু, প্রাণের উৎস অবশ্যই রাসায়নিক পদার্থেরই মিশ্রণ, এমন ধারণা জড়বিজ্ঞানীদের। কিন্তু সব রাসায়নিক দেহ থাকলেও প্রাণ চলে যায় কোথায়? উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলেও কেন উৎপন্ন করা যায় না প্রাণ? আর প্রাণের বস্তুগত মিশ্রণ, রাসায়নিক পদার্থের মিশ্রণ ইনজেক্ট করলেই তো শরীরে পুনরাবির্ভাব ঘটার কথা প্রাণের, কিন্তু সেটা তো করা যায় না কখনোই। কিন্তু কেন? জীবন বা প্রাণ প্রকৃতপক্ষে কী, সে বিষয়ে কিছু না জানতে পারলেও এবং গবেষণাগারে প্রাণ সৃষ্টির ধারে কাছে যেতে না পারলেও জীবন এসেছে কোথা থেকে উদ্ভব হয়েছে জীবনের, সে বিষয়ে বিজ্ঞানীরা কিন্তু সরব। তাদের অসাধারণ কল্পনা শক্তি, তার উদ্ভাবনী প্রতিভার দ্বারা তারা বেশ কয়েকটি তত্ত্ব তৈরি করে ফেলেছেন, যা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে সারা বিশ্বেই পড়ানো হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য তত্ত্বগুলি হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রাণ সৃষ্টির তত্ত্ব, আরেকটা হচ্ছে কসমোজয়িক বা স্পার্মিয়া তত্ত্ব, জীবনের রাসায়নিক উৎপত্তির তত্ত্ব। এই 3টি তত্ত্ব রয়েছে। এই তত্ত্বগুলির মধ্যে বিজ্ঞানী হেকেলের রাসায়নিক বিক্রিয়ার দ্বৈবাদ বা ঘটনাচক্রে প্রাণের উদ্ভবের তত্ত্বই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে জড়বাদী বিজ্ঞানীদের কাছে। এবং সারা বিশ্বে বিশেষত এই মতবাদটিকে শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে, এবং ছাত্রছাত্রীরা জীবনের শুরুতেই হেকেলের এই মহা অনুমানকে সত্যি বলে ধরে নিতে শিখেছে। জীবন অতএব মহার্ঘ কিছু নয়, এর উৎস কেবল কিছু অজৈব রাসায়নিক জড়বস্তু, মিথেন, অ্যামোনিয়া, অ্যাসিড। নেক্সট, এবারে প্রাণ সৃষ্টির কেমিস্ট্রি। কিভাবে প্রাণহীন কিছু রাসায়নিক পদার্থ হঠাৎ হয়ে উঠল জীবন্ত? কিভাবে নিষ্প্রাণ কিছু রাসায়নিক বস্তু হঠাৎই হয়ে উঠল প্রাণবন্ত? সেটি ব্যাখ্যা করা সমস্ত বিবর্তনবাদী জীববিজ্ঞানীদের কাছে এক অত্যন্ত ভীতিপ্রদ বিষয়।
চার্লস ডারউইন যখন প্রথম তার বিবর্তনবাদ উপস্থাপন করে তখন তিনি স্বীকার করেন যে পৃথিবীতে প্রাণ প্রথমে এক বা একাধিক শরীরে স্রষ্টার দ্বারা প্রথিত হয়েছে, কিন্তু বর্তমানে বিবর্তনবাদীরা সাধারণত তাদের মতবাদের স্রষ্টা ভগবানের কিন্তু উল্লেখ করে না। পরিবর্তে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন কিভাবে আপনা থেকেই উদ্ভব হয়েছে প্রাণের, তারপর সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ প্রজাতির। এরপরে প্রচলিত যে একটা তত্ত্ব রয়েছে, জীবন এক কেমিক্যাল অ্যাক্সিডেন্ট, তাহলে স্বতঃস্ফূর্তভাবে রাসায়নিক পদার্থের ক্রিয়া প্রতিক্রিয়ায় জীবনের উদ্ভব হয়েছে, এই মতবাদের প্রবক্তারা জীবনের উদ্ভবের ইতিহাস এঁকেছেন এইভাবে। প্রথমে পৃথিবীর আবহমণ্ডল ছিল কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং অ্যামোনিয়া এবং জলে গঠিত। তারপর সূর্যালোক এবং সম্ভবত বজ্রপাত আর আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে নির্গত শক্তির দ্বারা এই সরল যৌগগুলি ভেঙে গেল এবং তাদের থেকে তৈরি হলো নানা রকমের অ্যামাইনো অ্যাসিডের। এই অ্যাসিডগুলি সমুদ্রে একীভূত হয়ে তৈরি করলো প্রোটিনের মতো কিছু অণুর। এই রকম বিক্রিয়ার ফলে পরিশেষে দি সেলফিশ জিন বইয়ের এই মতবাদের একজন প্রবক্তা ডকিংস ব্যাখ্যা করেন যে মহাসাগরের তরলীয় রসায়ন এক আদি জৈব তরল পরিণত হয়, কিন্তু সেটি এখনও নির্জীব। তারপর ডকিংসের বর্ণনা অনুযায়ী আকস্মিক দুর্ঘটনাবশত বিশেষভাবে উল্লেখযোগ্য এক অণু হলো, সেই যে অণু ছিল তার প্রতিরূপের তৈরির ক্ষমতা সম্পন্ন। ডকিংস স্বীকার করলেন যে এই ধরনের বিচিত্র অ্যাক্সিডেন্ট ঘটা নিতান্তই অসম্ভব, কিন্তু তা সত্ত্বেও তার মতে অবশ্যই কোনো না কোনোভাবে সেটি ঘটে গিয়েছিল ঘটনাচক্রে, নেহাতি সেটা দৈবক্রমে। তারপর ঘটনাক্রমে সমগোত্রীয় অণুগুলি একত্রে সমবিষ্ট হলো এবং তারপর আবার অত্যন্ত অসম্ভব কোনো দুর্ঘটনাক্রমে সেই সীমাবদ্ধ অণুগুচ্ছ তাদের চতুর্দিকে অন্যান্য প্রোটিন অণুর সাহায্য তৈরি করলো এক সুরক্ষা আবরণ, মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা। বিজ্ঞানী ওপারিন এইভাবে ক্রমান্বয়ে রাসায়নিক বিক্রিয়ায় জীবনের উদ্ভব বা কেমোজিনের চলচ্চিত্র এঁকেছেন। অন্যান্য বিজ্ঞানীরা তাতে সংযোজন করেছেন তাদের ধারণা। এইভাবে জীববিজ্ঞানীদের দাবি পৃথিবীতে সৃষ্টি হয়েছিল প্রথম কোষের, যার মধ্যে ছিল প্রাণের দীপ্তি। রাসায়নিক তরল থেকে এইভাবেই কিন্তু প্রাণের উৎপত্তিটা ঘটে। সজীব জীব এটা কিন্তু কোষেরই উদ্ভব। ইচ্ছা, সংকল্প, অনুভবশীল সচেতন সত্তার উদ্ভবে এই মতবাদ কিন্তু অনেক জড়বিজ্ঞানী নানা রকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। শুধু ব্যাখ্যাই নয়, শুরু হয় জড় পদার্থ থেকে প্রাণ সৃষ্টির, প্রাণযুক্ত সজীব কোষের সৃষ্টি পরীক্ষা নিরীক্ষা। প্রথমে স্ট্যানলি মিলার তার পরীক্ষাগারে কাঁচের জারের গায়ে লেগে থাকা কিছু অ্যামাইনো অ্যাসিডের চিহ্ন দেখে উদ্দীপিত হন। শুরু হয় সম্পূর্ণ নির্জীব জড় এই সব রাসায়নিক থেকে জীবন্ত কোষ তৈরি করার পরীক্ষা। 20 বছরের কঠোর গবেষণার শেষে তার মন্তব্য, অ্যামাইনো অ্যাসিডের আবিষ্কারের ফলে মনে হয়েছিল জীববিজ্ঞানের অচিরেই প্রাণ সৃষ্টির গৌরব অর্জন করতে চলেছে। অথচ আজ 20 বছর ধরে বিস্তর গবেষণার শেষে আমার এরকমই মনে হচ্ছে যে প্রাণ সৃষ্টি যতটা সহজ বলে মনে করেছিলাম কিন্তু ততটা কঠিন জিনিস, এটা মিলার বলেছে। এরপরে চলে গেছে প্রায় 100 বছর, পৃথিবী জুড়ে হয়েছে অসংখ্য বৈজ্ঞানিক গবেষণার প্রচেষ্টা, কিন্তু প্রাণ সৃষ্টি থেকে গেছে এক দূর কল্পনা। ভবিষ্যতে তারা করে দেখাবেন এই প্রতিশ্রুতি তারা কোনো মতবাদকে দেওয়া যায় না একটা বৈজ্ঞানিক ভিত্তি। ঠিক যেমন কারো যদি ব্যাংকে টাকা না থাকে আর সে ভবিষ্যতে জমা করবে বলে একটি পোস্ট ডেডেক্স চেকে বিশাল একটা অঙ্কের টাকা লিখে কিনতে চায় কোনো ইমারত, তাকে বিফল হতে হবে। বিজ্ঞানী ডকিংস তার বইয়ের মুখ বন্ধে নিজেই স্বীকার করেছেন যে জীবনের উদ্ভবের এই বৃত্তান্ত প্রায় কল্পবিজ্ঞানের মতো। দিস বুক শুড বি ভিউড অ্যাজ দো ইট ওয়ার সায়েন্স ফিকশন। এটা দি সেলফিশ জিন নামক গ্রন্থ থেকে নেওয়া। কিন্তু এই যে প্রাণ বা জীবনের ধর্মগুলির যে ব্যাখ্যা দিতে পারেননি কিন্তু কেউই,
এত বিক্রিয়া, এত ধাপ আবিষ্কার করা সত্ত্বেও বিজ্ঞানীরা এখনও জানতে পারেনি কিভাবে, কখন, কোন বিক্রিয়াটি ঘটলে প্রাণ নামক জিনিসের সৃষ্টি হয়। আবার এই তত্ত্বের কিছু অন্তর্নিহিত অসঙ্গতি ধরা পড়ে। অসঙ্গতিগুলো কী কী, আমি সেগুলো কতগুলো পার্টে বলছি। যে কাল্পনিক যে কোনো মতবাদ নানা অন্তর্নিহিত সমস্যায় ভুগতে থাকে, তাকে যুক্তি গ্রাহ্য করা যায় না কিছুতেই। প্রিমিডিগাল যে সুপ থেকে জীবন সৃষ্টির এই তত্ত্বে তাই রয়েছে বহু ফাটল গহ্বর এবং জোড়াতালি। বিজ্ঞানীরা এই প্রশ্ন তুলেছেন, এই সব অসামঞ্জস্য নিয়ে কয়েকটি দৃষ্টান্ত আমরা দিতে পারি। পৃথিবীর প্রাথমিক যেই পরিমণ্ডল, সেখানে কি অক্সিজেন ছিল? যদি আবহমণ্ডলে অক্সিজেন থাকতো, তাহলে তৈরি হওয়া সরল যৌগগুলি সংবদ্ধ হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনা হতো না। আবার পরিমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি না থাকলে মহাজাগতিক রশ্মি, যেটাকে আমরা বলি কসমিক রেজ, বিকিরণের প্রভাবে তৈরি হওয়ার পরেই বিশ্লিষ্ট হয়ে যেত অ্যামাইনো অ্যাসিডগুলি। বিজ্ঞানীদের সাম্প্রতিক যেটা আবিষ্কার, 3.5 বিলিয়ন অর্থাৎ 350 কোটি বছর পূর্বে লোহাতে অক্সাইড পাওয়া গিয়েছে। অতএব ইতিপূর্বেও কিন্তু পরিবেশে ছিল অক্সিজেন। 2 নম্বর অসঙ্গতিটা কি? জৈব তরলের গঠন। অ্যামাইনো অ্যাসিডগুলি জলের মধ্যে ছিল নাকি বাইরে? পরিমণ্ডলে অ্যামাইনো অ্যাসিডগুলি গঠিত হওয়ার পর অনুমান করা হয়েছে যে ওই অ্যাসিডগুলি কোনোভাবেই মহাসাগরে একই স্থানে গিয়ে পড়েছিল, যাতে করে অর্গানিক স্যুপ তৈরি হতে পারে। এখন যদি অ্যামাইনো অ্যাসিডগুলি জলের মধ্যে থাকে, তাহলে তারা সংবদ্ধ হয়ে প্রোটিনগুলো তৈরি হতে পারবে না, কেননা জল বড় অণুগুলিকে ভেঙে দেয়, তাদের সংবদ্ধ হতে দেয় না। আর অ্যাসিডগুলো যদি জলের বাইরে থাকতো, তাহলে মহাজাগতিক যে রশ্মি বিকিরণের ফলে তারা মুহূর্তেই বিশিষ্ট হয়ে যেত। সুতরাং জৈব তরলের উদ্ভব হতে পারে না কখনোই। অন্য কথায় বিবর্তনবাদী ফ্রান্সিস হিচিং বলেছেন যে জীবন উদ্ভবের এই যে বিবর্তন ধারায়, এমনকি এই প্রথম ও অপেক্ষাকৃত সহজ পর্যায়ে অ্যামাইনো অ্যাসিড যৌগটা তৈরি, তার মধ্য দিয়ে অগ্রসর হওয়ার তত্ত্বগত যে সুযোগও কিন্তু সম্পূর্ণ ক্ষীণ এবং শূন্য। এর অর্থ নোবেলজয়ী জৈব রসায়নবিদ জর্জ ওয়াল্ডারের মতে এটি হচ্ছে সবচেয়ে অসমাধানযোগ্য একটা সমস্যা আমাদের বিবর্তনবাদী যারা মুখোমুখি হতে হয়। এটা জর্জ ওয়াল্ডের পৃষ্ঠায় 49 পৃষ্ঠায় পাবে, দি অরিজিন অফ লাইফ নামক গ্রন্থে। আরেকটা অসঙ্গতি আমি বলতে চাচ্ছি, যেটা হচ্ছে জৈব তরল বা অর্গ্যানিক সোপে কীভাবে গঠিত হলো সুনির্দিষ্ট কিছু অ্যামাইনো অ্যাসিড। প্রায় 100 রকম অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তাদের মধ্যে প্রয়োজনীয় প্রোটিন অণু তৈরির জন্য প্রয়োজন 20টি বিশেষ অ্যামাইনো অ্যাসিড। তাহলে কিভাবে আপন থেকে বাছা হলো? তাছাড়া অ্যামাইনো অ্যাসিডগুলি 2 ধরনের গঠনগত আণবিক বিন্যাস রয়েছে, কিছু লেফট হ্যান্ডেড, কিছু আবার রাইট হ্যান্ডেড। যদি আকস্মিকভাবে তারা সংঘবদ্ধ হতো, তাহলে উভয় ধরনের অ্যাসিডই সেখানে থাকতো, কিন্তু বাস্তবে তা দেখা যায় যে অ্যামাইনো অ্যাসিডগুলি জীবন্ত কোষের জন্য প্রয়োজনীয় প্রোটিন অণু তৈরি করে, যেগুলি সবই লেফট হ্যান্ডেড। কিভাবে এটি সম্ভব যে আকস্মিকভাবে স্বতঃস্ফূর্তভাবে ঠিক নির্দিষ্ট ধরনের, নির্দিষ্ট সংখ্যার এবং নির্দিষ্ট আকৃতির অ্যামাইনো অ্যাসিডগুলি সমাবিষ্ট হলো এই জৈব তরলে? পদার্থবিদ জে.ডি. বার্নাল স্বীকার করেছেন যে আমরা কোনোদিনই এটির ব্যাখ্যা দিতে সম্ভব হবে না বা সক্ষম তারা হবে না। কিভাবে, এবার আমরা চতুর্থ যে অসঙ্গতি আছে সেটা নিয়ে বলবো, কিভাবে ঠিক সুনির্দিষ্টভাবে প্রয়োজনীয় প্রোটিনগুলি গঠিত হলো। জীবকোষের জন্য যে প্রোটিনগুলির প্রয়োজন, সেগুলি গঠনগতভাবে অত্যন্ত জটিল অণু। 20টি নির্দিষ্ট লেফট হ্যান্ড অ্যামাইনো অ্যাসিড একটি সুনির্দিষ্ট সিকোয়েন্সে বা বিন্যাসে সংবদ্ধ হলেই কেবল জীবনের জন্য প্রয়োজনীয় প্রোটিন উৎপন্ন হওয়া সম্ভব। আকস্মিকভাবে এটি কীভাবে সম্ভব? এটা তুলনা করা যেতে পারে সাদা ও লাল এই দুটি রঙের 100টি বিভিন্ন ধরনের ডলারের বড় একটা স্তূপের সঙ্গে। ডাল এবং দানাগুলি সম্পূর্ণভাবে মিশ্রিত। এখন আপনি যদি ওই স্তূপের মধ্যে থেকে একটা বড় হাতা দিয়ে 1 হাতা ডাল দানা তুলে আনেন, তাহলে সেগুলি কেমন হবে? প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় যেই মৌল উপাদানগুলির প্রতীক স্বরূপ নির্দিষ্ট ওই ডাল দানা পেতে হলে আপনার হাতে উঠে আসতে হবে কেবল লাল রঙের দানা। তাহলে একটি তো থাকবে, আবার একটিতে থাকবে না সাদা। এছাড়াও এই লাল রঙের মধ্যেও থাকতে হবে ঠিক সুনির্দিষ্ট 20টি ভিন্ন ধরনের ডালের দানা, এবং এর প্রত্যেকটি আবার ঠিক সুনির্দিষ্ট স্থানে বিন্যস্ত এবং সঙ্গত থাকতে হবে। তাহলে প্রোটিনের
জগতের নিয়ম অনুসারে উপরোক্ত নিয়মের সামান্য হেরফের হলেই এমন ত্রুটিপূর্ণ প্রোটিন উৎপন্ন হবে যা কাজ করতে পারবে না। তাহলে হাতাটি নাড়াচাড়া করলেই আমরা কি উপরোক্ত নির্দিষ্ট সংখ্যক দানার শৃঙ্খলাবদ্ধ বিন্যাস পেয়ে যাব? এ যেন সমুদ্রগর্ভে আকস্মিকভাবে তৈরি হলো মুক্তার মালা। বাস্তবে তা কখনোই কিন্তু সম্ভব নয়। তেমনি তাহলে বিজ্ঞানীদের কল্পিত যেই অর্গ্যানিক স্যুপে সেটি ঘটা সম্ভব হয়েছিল কিভাবে? আকস্মিকভাবে ঘটনাক্রমে যদি এমনকি একটি সরল অণুকে অর্গ্যানিক স্যুপে তৈরি করতে হয়, তাহলে অঙ্কের নিয়মে সেটা কিন্তু সম্ভব কতটা হবে? বিবর্তনবাদী বিজ্ঞানীরা স্বীকার করেন যে এই সম্ভাবনা হচ্ছে 10⁻113, অর্থাৎ একের পর 113টি শূন্য দিলে হবে সেই সংখ্যার এক ভাগ। তাহলে কত হাজার হাজার কোটি ভাগের এক ভাগ, একের পর 4 লাইনে পরপর শূন্য। তাহলে কল্পনার অতীত, সম্ভাবনা সীমার বাইরে, তুলনীয়। আপনা থেকেই উদ্ভব হলো একটি কোয়ার্টার্জ ঘড়ি। জীবকোষ তৈরি হতে হলে কিছু প্রোটিন গঠন কাঠামোকে বা স্ট্রাকচারাল কিছু উপাদান হিসেবে কাজ করে এবং অন্যান্য কিছু প্রোটিন নানান এনজাইম হিসেবে কাজ করে। এনজাইমগুলি কোনো কোষের রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। এনজাইমের এই সহায়তা ছাড়া কোষের উদ্ভব কিন্তু অসম্ভব, কোষের মৃত্যু হয়তো অনিবার্য। এইভাবে প্রোটিন অণুগুলির নানা বিন্যাসে দুভাবে বিভক্ত হয়ে যাওয়ার যদি আপনা থেকেই ঘটতে থাকে, তাহলে তার সম্ভাবনার হার কত? 10⁻40,000, অর্থাৎ একের পর 40,000 শূন্য। তাহলে গণিতবিদদের মত অনুসারে এই ঘটনা ঘটার সম্ভাবনার হার 10⁻50-এর 1 ভাগ পেরোলেই তা ঘটার আর কোনো সম্ভাবনা থাকে না। তাহলে একের পর 113টি শূন্য ভাগের 1 ভাগ গাণিতিক নিয়মে কিন্তু অসম্ভব। বিজ্ঞানীদের হিসাব মতো যে ব্রহ্মাণ্ডে যত পরমাণু আছে সেই সংখ্যা কিন্তু তার থেকেও বেশি। তাহলে পৃথিবীতে প্রাণের আবির্ভাব কিভাবে হয়েছে তা নিয়ে বৈজ্ঞানিকদের গবেষণার শেষ নেই। আজ পর্যন্ত অসংখ্য গবেষণা, অসংখ্য থিওরি এই নিয়ে। এ ব্যাপারে কোনো বিজ্ঞানী এখনও শেষ কথা কিন্তু বলতে পারেনি। এরপরে আমরা আদিম কোষ সম্পর্কে একটু বলছি। একটি কোষ এতই জটিল যে এমনকি উচ্চস্তরে প্রযুক্তির দ্বারাও মানুষ আজ যা অর্জন করেছে একটিমাত্র কোষ তৈরি করা কিন্তু যায় না। কৃত্রিম কোষ তৈরি করার কোনো প্রচেষ্টাই এ পর্যন্ত কিন্তু সাফল্যের মুখ দেখেনি। বস্তুত কোষ তৈরির সমস্ত চেষ্টাই বিজ্ঞানীরা এখন ত্যাগ করে দিয়েছে। জীবজগতে কোষের বাইরে জীবনের অস্তিত্ব নেই। বিবর্তনবাদীদের ধারণা অনুসারে পৃথিবীতে প্রথম জীবনের স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল রাসায়নিক পদার্থের আপনা থেকেই বিক্রিয়া ঘটতে ঘটতে হঠাৎ একটি সরল আদিম প্রোটোসেলে, তারপর সরল ইউক্যারিওটিক কোষে। বিজ্ঞানী এজন্য অ্যামিবা, প্রোটোজোয়া বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরলতম এককোষী জীব ব্যাকটেরিয়াকে সমস্ত জীবজগতের আদি পূর্বপুরুষ বলে নির্ধারণ করেছেন এবং আমরা অতএব এদেরই বংশধর। তাহলে এই সমস্ত সরলকোষী ব্যাকটেরিয়া কি সত্যিই সরল? তাহলে ডারউইন যখন বিবর্তনবাদ কথাটি প্রথম দি ডিসেন্টস অফ ম্যান, দি অরিজিন অফ স্পিসিস বইয়ের 2য় পৃষ্ঠায় ব্যবহার করেন, সেটি প্রায় 2 শতাব্দীর আগে। তখন অণুবীক্ষণ যন্ত্র খুব বেশি কিন্তু শক্তিশালী ছিল না। কোষকে তখন প্রোটোপ্লাজমের একটি থলিতে ক্ষুদ্র ক্ষুদ্র 2-1টি বিন্দু রূপে দেখা যেত, যেমন নিউক্লিয়াস, কিন্তু তার বেশি কিছু নয়। তখন ডারউইন ও তার অনুগামীরা সহজেই ভাবতে পেরেছিল যে র্যান্ডম চান্স এর দ্বারা সহজেই উপযুক্ত পরিবেশে প্রাণহীন জড়পদার্থ হতে সৃষ্টি হতে পারে প্রাণের। 1920 সাল থেকে কোষের গঠন সম্বন্ধে জ্ঞান সঞ্চয় হচ্ছিল এবং সেই সঙ্গে বিকাশ লাভ করছিল ডারউইনের বিবর্তনবাদ। ওপারিন নামে একজন সোভিয়েত বিজ্ঞানী বায়োকেমিক্যাল স্যুপের একটা চিত্র অঙ্কন করেন, যার থেকে জীবনের উদ্ভব ঘটেছে বলে তার ধারণা। 1940 সালে বায়োকেমিস্ট্রি শাখার গবেষণায় প্রমাণিত হয়েছিল যে জৈব অণুগুলি যেমন ভাবা হয়েছিল তার চেয়েও অনেক অনেক বেশি জটিল। ফরাসি বিজ্ঞানী লোকায়েতে পর্যবেক্ষণ করে তিনি দেখেন যে আপনা থেকেই দৈবক্রমে পৃথিবীর ইতিহাসে এমনকি একটিমাত্র প্রোটিন অণু তৈরির সম্ভাবনা ছিল ইম্পসিবল। তারপর বায়োকেমিস্ট্রি শাখার অগ্রগতি, ডিএনএর আবিষ্কার এবং কোষের জটিলতার ওপরই অব্যাহত গবেষণা এই তথ্য তুলে আনলো যে এমনকি একটি সরল কোষে ঘটনাচক্রে উদ্ভূত হওয়াই কিন্তু অসম্ভব। ইলেকট্রন মাইক্রোস্কোপের আবিষ্কার আকস্মিকভাবেই কোষ তৈরি হওয়ার তত্ত্বকে মধ্যযুগীয় বিশ্বাসের স্তরে নিয়ে গেছে। এরপরে কোষের অভ্যন্তরে আমরা বিজ্ঞানীদের মন্তব্যে দেখেছি কোষে এতই সূক্ষ্ম এবং জটিল যেই টেকনোলজিগুলো ছিল ব্যবহৃত হয়েছিল তা হতবাক বিজ্ঞানীদের কোষ তৈরি তারা কিন্তু ছেড়েই দিয়েছিল। প্রখ্যাত মলিকিউলার বায়োলজিস্ট এবং লেখক মাইকেল ডেন্টন আমাদের
নিয়ে যাচ্ছেন যে কোষের গভীরে, দেখাচ্ছেন একটি অনবদ্য নির্মাণ শৈলী। জীবন সম্বন্ধে একটি বাস্তব ধারণা পেতে বর্তমান অণুজীব বিজ্ঞানের দ্বারা যা প্রকাশিত হয়েছে, আমাদের অবশ্যই একটা কোষকে 100 কোটি গুণ বর্ধিত করতে হবে যতক্ষণ না এর ব্যাস দাঁড়াচ্ছে 20 কিলোমিটার, এবং এটা একটা বিশাল দৈত্যকার বিমানের মতো দেখাচ্ছে। এত বড় বিমান যা লন্ডন বা নিউ ইয়র্কের মতো একটা বড় শহরকে ঢেকে ফেলতে পারে। আমরা তখন যা দেখব তা হচ্ছে এক তুলনাহীন জটিল সুসামঞ্জস্য নকশার শিল্পশৈলী। কোষের উপরিতলে আমরা লক্ষ লক্ষ ছিদ্র দেখতে পাবো, এক বিশাল বড় জাহাজের পোর্ট হোলের মতো, যেগুলো নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন পদার্থের প্রবেশ এবং নির্গমনের জন্য পর্যায়ক্রমিকভাবে খুলছে ও বন্ধ হচ্ছে। আমরা যদি এই রকম খোলা মুখে কোনো একটি দিয়ে কোষের ভিতরে প্রবেশ করি, আমরা নিজেকে এক পরম উন্নত প্রযুক্তি ও হতবুদ্ধিকর জটিলতার জগতে দেখতে পাবো। এটা কি সত্যি বিশ্বাসযোগ্য যে ঘটনাচক্রগত প্রক্রিয়ার আপনা থেকেই এইরকম এক বাস্তবতা তৈরি হতে পারে? তার ক্ষুদ্রতম উপাদান একটি ক্রিয়াশীল প্রোটিন বা জিনও আমাদের নিজেদের সৃজন সামর্থ্যের অতীত। এমন এক বাস্তবতা যা চান্স বা আকস্মিক ঘটনাচক্রের সম্পূর্ণ বিপরীতধর্মী, যা প্রকৃত অর্থে মানুষের বুদ্ধিতে তৈরি এমন যে কোনো একটা জিনিস সব দিক থেকে কিন্তু নির্মাণ এবং উৎকর্ষতাকে ছাড়িয়ে গিয়েছে। এরপরে যে কোনো উদ্ভিদ বা প্রাণীর কোষ অত্যন্ত উন্নত এবং জটিল যন্ত্রাবস্থার নিদর্শন। র্যান্ডম চান্সে তৈরি হওয়া খালি চোখে অদৃশ্য এক বিন্দু জলপদার্থের মধ্যে একটা সূক্ষ্মাতিসূক্ষ্ম জটিল কারিগরি ব্যবহৃত হয়েছে, তা জীববিজ্ঞানীদের বিস্মিত করেছেন। এবং যে কোনো আদর্শ উদ্ভিদ বা প্রাণী কোষে এই অংশগুলিতে থাকে এবং যাদের প্রত্যেকটি এক একটি নির্দিষ্ট কাজ রয়েছে, যেমন রাইবোজোম থেকে পুরো মাইটোকন্ড্রিয়া। কী কী রয়েছে? রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাস, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, মাইক্রোটিউবিলস, সিলিয়া, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট, কোষ পর্দা এবং মাইটোকন্ড্রিয়া। সব মিলিয়ে একটি আদর্শ কোষে প্রায় 10 লক্ষ কোটি পরমাণু থাকে। ধরা যাক আমরা কোনো কোষের একটি অবিকল প্রতিরূপ তৈরি করতে চাই এই কোষের 100 কোটি গুণ বড় আকারে, যাতে এই কোষ মডেলের প্রতিটি পরমাণু একটি টেনিস বলের আকারের হয়। যদি প্রতি মিনিটে একটি পরমাণু তৈরির জন্য প্রয়োজন অনুকরণীয় যেই দক্ষতা কোনো বিজ্ঞানী কিন্তু তা পারেন না তৈরি করে চলি, তাহলে কোষের যে সম্পূর্ণ মডেলটা শেষ করতে আমাদের সময় লাগবে 5 কোটি বছর। এবং আমরা যে বস্তুটি তৈরি সমাপ্ত করব সেটি হবে একটি মহাবিশাল দৈত্যাকার কারখানা। উপরে যেমন বর্ণনা দিলাম যে এই অংশগুলো আছে, তাহলে এই অনুসারে সেটির ব্যাস হবে যে 20 কিলোমিটার এবং তার আকার মিশরের গ্রেট পিরামিডের চেয়েও হবে হাজার হাজার গুণ বড়। তাহলে পৃথিবীর প্রথম কোষটির এইভাবে অ্যাক্সিডেন্টালি নিখুঁত পরমাণু সিকোয়েন্স কিভাবে তৈরি হলো, বিবর্তনবাদী বিজ্ঞানী WH থ্রপ একটা স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন যে সবচেয়ে সরলতম মৌলিক কোষেও এমন যন্ত্রকৌশল রয়েছে যা এ পর্যন্ত মানুষ যত যন্ত্র তৈরি করেছে, শুধু সেটা নয়, যত যন্ত্রের কথা ধারণায় এনেছে তার চেয়েও অকল্পনীয় রকমের একটা জটিল জিনিস। তাহলে রাসায়নিক বিক্রিয়ার জীবনের উদ্ভব তত্ত্বের প্রবক্তা সোভিয়েত বিজ্ঞানী অপারিন এখন বুঝতে পারেননি যে কীভাবে ঘটনাচক্রে তৈরি হয়ে যেতে পারে পৃথিবীর প্রথম জীবন্ত কোষ। দুর্ভাগ্যক্রমে অবশ্য কোষের উদ্ভবের সমস্যাটি সম্ভবত জীবসমূহের বিবর্তনের সমগ্র ইতিহাসের সবচেয়ে অস্পষ্ট বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখনও রয়ে গেছে কিন্তু সবচেয়ে অস্পষ্ট। তাহলে কোষের রহস্য যতই উন্মোচিত হতে থাকে ততই ঘটনাচক্রে জীবনের একক কোষের আপনা থেকে উদ্ভব তত্ত্বের প্রতি ক্রমেই বেশি বেশি সংখ্যক সন্দেহগ্রস্ত হয়ে পড়েন কিন্তু বিজ্ঞানীরা। 1967 সালে উইলস্টার সিম্পোজিয়ামের আয়োজিত এক সভায় বিবর্তনবাদী জীব বিজ্ঞানী এবং গণিত বিজ্ঞানী যোগ দেন কীভাবে ইন্টেলিজেন্ট ডিজাইনার ছাড়াই ঘটনাচক্রে জীবনের উদ্ভব হতে পারে, এই ইস্যুটি নিয়ে বিতর্কে নিরসন করতে। কিন্তু ক্রমাগত বিতর্ক সভা ভণ্ডুল হয়ে যায়। বিবর্তনবাদী গণিতবিদরা অভিযোগ করতে থাকেন যে তারা সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু জীববিজ্ঞানী তাদের সঙ্গে সহযোগিতা করতে চাননি। কার্যত জীববিজ্ঞানীরা বিবর্তনবাদীর উদ্ভব যুক্তির বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা দাবি করে বিফল হন। কোনো সর্বসম্মত রেজলিউশন ছাড়াও কিন্তু শেষ হয় সভা। কোষ মানেই যদি হয় সেল ফোনের মতোই একটা জটিল যন্ত্র ব্যবস্থাপনা, তার যদি ফোন যন্ত্রের বিভিন্ন অংশের মধ্যে নির্দিষ্ট কার্য সম্পাদন করে বিভিন্ন কম্পার্টমেন্ট পার্টস থাকে, তাহলে কেবল বায়োকেমিক্যাল স্যুপ থেকে বিভিন্ন কোষীয় যন্ত্রাংশ একের পর এক তৈরি হওয়ার এক বিচিত্র ব্যাপার নয়,
যেমন কোষ গঠনের জন্য প্রোটিন অণু অপরিহার্য, এখন অ্যামাইনো অ্যাসিডের অণুগুলি থেকে সুনির্দিষ্ট প্রোটিন অণুগুলি প্রাকৃতিক যে নির্বাচন প্রক্রিয়ায় ঘটনাক্রমে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা কতখানি। তাহলে প্রোটিন অণুর উদ্ভব, কম্পিউটারে মেরামতি যে ডিকশনারি বা ইংরেজি শব্দভাণ্ডার রয়েছে, সি প্লাস প্রোগ্রামিং মেকানিজম প্রয়োগ করে ইনস্ট্রাকশান তৈরি করে কম্পিউটারকে যদি যেখানে সেখান থেকে শব্দ বেছে নিয়ে কবিতা তৈরি করতে বলা হয়, তাহলে বাই চান্স কখনো হুবহু একটি মিল্টনের প্যারাডাইস লিস্ট কিংবা শেলির টু দি স্কাইলার্ক তৈরি হয়ে যাওয়ার গাণিতিক হিসাব থেকে কতখানি সম্ভব। বিবর্তনবাদীদের কষ্ট কল্পনা অনুসারে সেই অসম্ভবই সম্ভব হয়েছে প্রোটিন অণুর গঠনের ক্ষেত্রে। মানুষের দেহে রয়েছে 1,00,000 ধরনের বিভিন্ন আকার আকৃতির প্রোটিন অণু। প্রোটিন ছাড়া কোষ কিন্তু অসম্ভব। কোষের কার্যকলাপে প্রোটিনগুলির অন্যতম ভূমিকা রয়েছে। অত্যন্ত জটিল প্রক্রিয়ায় প্রোটিন অণু তৈরি হয়, যাকে কোনো ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইনের সঙ্গে তুলনা করা যেতে পারে, যেখানে প্রাথমিক উপাদানগুলি বিশেষ বিশেষ মেশিন তৈরি করা হয়। বড় প্রোটিনের অণুগুলির মধ্যে গড়ে প্রায় 300 ধরনের কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকে একটি শৃঙ্খলে সুসজ্জিত অবস্থায়। এমনকি সরলতম কোলাই কিন্তু ব্যাকটেরিয়ার কোষেই থাকে প্রায় 2000 ভিন্ন ভিন্ন ধরনের প্রোটিন। স্তন্যপায়ী জীবেদের কোষে এই সংখ্যা প্রায় 800 গুণেরও বেশি। তাহলে বিভিন্ন ধরনের এই প্রোটিনগুলি গঠিত হয় ব্যাকটেরিয়ার কোষের জিনের নির্দেশে। জিন ও কোষের অন্যান্য অংশ তৈরি হওয়ার আগে কীভাবে অ্যামাইনো অ্যাসিডগুলি থেকে সুনির্দিষ্ট বিন্যাস তৈরি হলো, শত শত প্রোটিন অণু আকস্মিকভাবে এই প্রোটিন বিন্যাস তৈরি হওয়ার সম্ভাবনা কতটা, প্রখ্যাত ব্রিটিশ জ্যোতিষ পদার্থবিদ ফ্রেড হয়েল এবং গণিতবিদ চন্দ্র বিক্রম সিংহ হিসাব করেছেন যে এককোষী কোলাই ব্যাকটেরিয়া কোষের জন্য প্রয়োজন 2000 বিভিন্ন ধরনের প্রোটিন আগেই উল্লেখ করা কিন্তু হয়েছে। এবং এই ধরনের প্রোটিনগুলি প্রতিটি গড়ে দীর্ঘ শৃঙ্খলিত 300 অ্যামাইনো অ্যাসিডের ইউনিটের প্রয়োজন। কোনো বিশেষ প্রোটিনের ক্রিয়াশীলতা নির্ভর করে কি 300 মতো অ্যামাইনো অ্যাসিডের ইউনিটের সুবিন্যাসের ওপর, ঠিক যেমন একটি বাইরের অনুচ্ছেদের অর্থ নির্ভর করে তার শব্দবিন্যাসের ওপর। সেহেতু যে 20 ধরনের যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে বেছে নেওয়ার জন্য এর মধ্য থেকে বিশেষ সুনির্দিষ্ট বিন্যাসে 300 অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল তৈরি হয়ে প্রোটিন অণু তৈরি হওয়ার সম্ভাবনা কত, 20⁻³ মধ্যে একবার। তাহলে বিজ্ঞানী দেখিয়েছেন যে 300 অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বা পর্যায় সারণীর কিছু বিচ্যুতি থাকতে পারে এবং প্রোটিনের কার্যকলাপে বিঘ্ন না ঘটিয়ে সেজন্য বিজ্ঞানী হয়েল এবং বিক্রম সিংহ সংখ্যাকে উদার ছাড়া দিয়ে নামিয়ে এনেছেন 10⁻20 মধ্যে। এবং এবার যেহেতু একটি সরলতম কোষের অস্তিত্বের জন্য 2000 বিভিন্ন ধরনের প্রোটিনের ক্রিয়াশীল থাকার প্রয়োজন, সেই জন্য তারা এই দুটি অঙ্ক যুক্ত করে গাণিতিক সম্ভাব্যতার হিসেব পৌঁছান। তা হচ্ছে 10⁻40,000-এর মধ্যে 1, অর্থাৎ আপনা থেকে অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে 20,000 ভিন্ন ভিন্ন প্রোটিন অণুর একটি সরলতম কোষীয় সমন্বয় তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে 10-এর পর 40,000 শূন্য দিয়ে যেটা হয় তার একবার। এই সংখ্যা কার্যত কত কোটি কোটি ভাগের 1 ভাগ সেটা কিন্তু হিসাবের বাইরে। তাহলে চন্দ্র বিক্রম সিংহ এভাবে বলেছে যে জীবনকে পৃথিবীর ঘটা এক রাসায়নিক দুর্ঘটনা হিসেবে ব্যাখ্যার প্রয়াসে বিশ্বব্রহ্মাণ্ডের সমগ্র গ্রহের সমস্ত সমুদ্র সৈকত থেকে একটি নির্দিষ্ট বালুকণা খুঁজে বের করার চেষ্টা করা ও সেটা খুঁজে পাওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। আবার জগৎ জীবন ঘোষ এটা বলেছেন যে তারপর দেখুন একই পদার্থের 3টি রূপ, একটা হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাসীয়। কী করে হয়? পৃথিবীতে এই যে অসংখ্য জীব, এ তো জড় পদার্থ থেকেই সৃষ্টি, নন লিভিং থেকে লিভিং কী করে হলো? লাইফের অরিজিনটাই বা কী? পৃথিবীতে প্রথম জীব সৃষ্টি হলো বা কী করে? গ্যাসীয় মলিকিউল থেকে মলিকিউল অফ লাইফ হলোই বা কী করে? তার চেয়েও বড় কথা, সেই মলিকিউল অফ লাইফ এত অর্গানিজড হলোই বা কীভাবে? এটা কিন্তু বিজ্ঞানীরা উত্তর দিতে পারেনি। তারপরে দেখো ডিএনএ বিজ্ঞান, ডিএনএর উপরে যে বিজ্ঞানটা রয়েছে রাসায়নিক, এরা বলছে যে রাসায়নিক দুর্ঘটনার উপরই কিন্তু এই জীবনের উদ্ভবটা হয়। সম্ভাব্যতার যে হারের শূন্যের দিকে গেল, বিবর্তনবাদীরা জীবনের উদ্ভবকে একটি চান্স ইভেন্ট হিসেবেও দেখানোর চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু কোষের ক্রোমোজোমে ডিএনএ কোড মেকানিজম আবিষ্কার তাদের সেই চেষ্টা কিন্তু জবনিকা টেনে দিয়েছে। ডিএনএ ডাবল হেক্সলি বা পেঁচানো সিঁড়ির বুনেট সংকেতবদ্ধ তথ্য অনুসারেই চলে, এমনকি সরলতম কোষের কার্যকলাপ। ডিএনএর নির্দেশে ঘটে কোষ বিভাজন, নতুন কোষ তৈরি। আগে ডিএনএ তথ্য ভাণ্ডার না হলে তৈরি হতে পারে না কোনো কোষ। তাহলে কোষ নিজে থেকেই কাজ করতে করতে তৈরি হয়ে গেছে ডিএনএ ডাবল হেক্সলি
তাহলে হাইটেক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা উজ্জ্বলতম নিদর্শন ওটা হবে ডিএনএ ডাবল হেলিক্স হাইটেক জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা উজ্জ্বলতম নিদর্শন। ইনফরমেশন টেকনোলজি ব্যাকটেরিয়ার দেহ কিন্তু কোষ তৈরি হয় জিনেরই নির্দেশে। জিনে স্টোর করা থাকে সমস্ত খুঁটিনাটি কিন্তু ইনফরমেশান, যে কোনো যন্ত্রের ইনফরমেশান ম্যানুয়ালের মতো। কোথা থেকে এই জিনের ইনফরমেশান আসে? এই যে জিনের ইনফরমেশান সায়েন্স অফ ল এই কথাটি বলে যে কেবল বুদ্ধিমত্তার কোনো উৎস ইন্টেলিজেন্স সোর্স থেকেই কেবল আসতে পারে ইনফরমেশান। চান্সের দ্বারা কখনোই অটোমেটিকভাবে তৈরি হয় না ইনফরমেশান তথ্য। জিন ওয়ার্ল্ডসের তাদের বিচরণ, তাই জিন বিজ্ঞানীরা বলতে পারেন কত অদ্ভুত জটিলতা ও নিখুঁত টেকনিক্স তৈরি ডিএনএ আর আরএনএ। জিন তথ্য ভাণ্ডারে রয়েছে জেনেটিক ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের বাইনারি ল্যাঙ্গুয়েজের মতো। কীভাবে রাসায়নিক বিক্রিয়ার এই জেনেটিক ল্যাঙ্গুয়েজ কোডিং সিস্টেমের উদ্ভব হলো? অরিজিন অফ লাইফ, জীবনের উদ্ভব সমস্যার সমাধানের আগে, তাই অরিজিন অফ ইনফরমেশান সমাধান হওয়া কিন্তু জরুরি। কিন্তু এ বিষয়ে বিবর্তনবাদী বৈজ্ঞানিক কিন্তু নির্বাক কোনো ব্যাখ্যাই নেই তাদের কাছে। জিনবিহীন সরল কোষের অধরাই থেকে গেছে বিজ্ঞানীদের কাছে। জৈব কোষের অর্থই জিন টেকনোলজিযুক্ত কোষ, যেখানে ডিএনএর বিন্যাস ইনফরমেশান নিয়ে ঘটে কোষ বিভাজন। 4 ধরনের অণুর ছান্দিক সুষমামণ্ডিত বিন্যাস ডিএনএ হেক্সলি জীবন বিজ্ঞানের কাছে কিন্তু এটা একটা বিস্ময়। এটি চূড়ান্ত রকমের বুদ্ধিমত্তার ডিজাইনের একটা নমুনা, কোনোভাবেই কিন্তু কেমিক্যাল অ্যাক্সিডেন্টের পরিচয়বাহী নয়। এইবারে কম্পিউটারের মাদারবোর্ডের একটা জটিলতা আছে। কি জটিলতাটা? যে সরলতম কোষও কিন্তু কম্পিউটার মাদারবোর্ডের জটিলতা রয়েছে। তাহলে এই সরলতম কোষই কোলাই ব্যাকটেরিয়ার দেহে সংযুক্ত রয়েছে একটি রোটার মোটর, যেটি 40 যন্ত্রাংশের সুনির্দিষ্ট এবং নিখুঁত সমন্বয়ে তৈরি। এই মোটর যখন ঘোরে তখন এর সঙ্গে সংযুক্ত সিলিয়া বা ফ্লাজেলাগুলি সঞ্চালিত হয়, ফলে কি ব্যাকটেরিয়া জলে নির্দিষ্ট দিকে চলতে পারে। মোটরগুলি উভয় দিকেই ঘুরতে সক্ষম। 20টি জিনের শত শত ডিএনএ বা ইনস্ট্রাকশানে তৈরি হয় উন্নত মানের ডিজাইনিং এই নিদর্শন রোটার মোটর। এই টেকনোলজি ছাড়া বাঁচবে না কোলাই ব্যাকটেরিয়ার কোষ। এখানে যে যন্ত্র একটা দেওয়া রয়েছে দেখো, যে আণুবীক্ষণিক জীব ব্যাকটেরিয়ার ফ্লাজেমাতে ফিলামেন্ট, হুক এবং রোটারি মোটর। কোষ পর্দা এবং কোষের প্রাচীরের মধ্যে তার নিচে মোটরের একটা রেখাঙ্কিত চিত্রে অবিকল প্রতিরূপ নিখুঁত উদ্দেশ্যমূলক একটা জটিল ডিজাইন। বিজ্ঞানী মাইকেল বেহে পৃথিবীর তথাকথিত সরলতম এককোষী জীবের একটি এই ব্যাকটেরিয়ার রোটারি মোটরের জটিলতা ব্যাখ্যা করতে লিখেছেন। তিনি বলেছেন যে ব্যাকটেরিয়া ফ্লাজেলাম সম্পূর্ণ আক্ষরিক অর্থে একটি আউটবোর্ড মোটর, যা এই ব্যাকটেরিয়া তরল সাঁতার দেওয়ার জন্য ব্যবহার করে। এটা ঠিক জলের মধ্য দিয়ে চলার জন্য কোনো নৌকার পিছনে মোটর লাগানোর মতো। গ্যাসোলিনের পরিবর্তে এই মোটর কোষের একদিক থেকে অন্যদিকে কিন্তু চলতে থাকা অ্যাসিড প্রবাহ ব্যবহৃত হয়েছে। মোটর যন্ত্রাংশগুলো এক্ষেত্রে সংবদ্ধ রাখার জন্য অনেক নোট বা বোল্টও রয়েছে এবং এগুলি একটি হুক অঞ্চলে রয়েছে, যা প্রকৃতপক্ষে সঞ্চারঙ্গম এবং প্রপেলার ঘোড়ার একটি সার্বিক সংযোগস্থল, যেখানে একটি আঁকসি রয়েছে এবং যা সমগ্র যন্ত্র কাঠামোটিকে কোষপর্দার সাথে আটকে রাখে এবং যখন প্রপেলার ঘোরে তখন সেটিকে নির্দিষ্ট স্থানে সঙ্গবদ্ধ রাখে। যখন আমি এই যন্ত্র কাঠামোর ছবি দেখাই তখন মানুষ প্রশ্ন করেছিল যে এটি নাসার ডিজাইন কিনা। আমি যখন তাকে বলি যে এটি কোষের মধ্যকার একটি জৈব যন্ত্র কাঠামো, তারা সাথে সাথে এই সত্য স্বীকার করেন যে এটি কখনো ডারউইন কথিত আপনা আপনি ক্রমাগত প্রক্রিয়া তৈরি হওয়া সম্ভব নয়, বরং এটি সুপরিকল্পিতভাবে ডিজাইন করা। তাহলে কোষ বিভাজনের যে ব্যাকটেরিয়া কোষকে প্রোটোসোল এবং ইউক্যারিওটিক সেলের যোগসূত্র ভাবা হয়, তাহলে সরল এই কোষের বিভাজন প্রক্রিয়া কিন্তু রাসায়নিক এবং পদার্থবিদ্যার উন্নত জ্ঞানের কিন্তু পরিচয়বাহী। সরল যে কোষগুলো রয়েছে, সরল এককোষী ব্যাকটেরিয়ার কোষ বিভাজন হতে হবে এমন কিন্তু শর্ত পূরণ করে। একটা যে ডিএনএ রেপ্লিকেশন, একটা জেনেটিক কোডের যে অণুগুলি ঠিক বিন্যস্ত ডুপ্লিকেট কপি বা প্রতিলিপি তৈরি করে। সাইটোকিনেসিস, যে সাইটোপ্লাজম এবং মেমব্রেন এর বিভাজন সহ কোষ পদার্থের বিভাজন, এই প্রক্রিয়াটি কোষ বিভাজনের পূর্বে কিন্তু ঘটতে হবে, না হলে কিন্তু নবগঠিত কোষ ক্রমাগত আকারে ছোট দেখাবে। প্রোটিন সিনথেসিস, এখানে কী হবে, কোষে অবশ্যই প্রোটিন অণুগুলি থাকতে হবে ডিএনএ রিপ্লিকেশন বা মেমব্রেন তৈরি করার জন্য। আর ডিএনএ বিভাজন একটা নতুন অপত্য কোষের জন্য এটা জরুরি হবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন এবং সাইটোকিনেসিসের মাধ্যমেই কিন্তু সুসমন্বয়। এইবার ব্লু প্রিন্টটা আগে না বাড়ির আগে ব্লু প্রিন্টের আগে যদি বাড়ি হয়
না বাড়িটা আগে করে তারপরে ব্লু প্রিন্ট আমরা করি? তাহলে একটি সরলতম ব্যাকটেরিয়া কোষের যদি 20,000 ধরনের প্রোটিন থাকে, তাহলে প্রতিটি প্রোটিন অণু শত শত অ্যামাইনো অ্যাসিডের সুনির্দিষ্ট বিন্যাস বা সিকোয়েন্স তৈরি হয়। তাহলে প্রোটিন অণুর কাঠামো নির্মাণ করে অ্যামাইনো অ্যাসিডের একটি সিকোয়েন্স নিয়ন্ত্রণ করে, যেটা ডিএনএ জিন। তাহলে প্রতিটি ডিএনএ 4টি লেটার্স বেস প্রোটিন বিন্যাসের কিন্তু নিউক্লিওটাইড থাকে, যেটাকে বলে এটিজি সি। এই 4টি পদার্থের কিন্তু আদ্য অক্ষর, সেটা কি? অ্যাডেনাইন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। কোষের গঠন কেমন হবে? এই 4 ধরনের পদার্থের বিভিন্ন সিকোয়েন্স বিন্যাসে কোডের মাধ্যমে তা লিপিবদ্ধ করা হয়। ডিএনএ কোড হচ্ছে কি? কোষের ব্লু প্রিন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে কোনটি আগে, ব্লু প্রিন্ট আগে না কোষ আগে? তাহলে একটি বহুতলে বাড়ি কি ব্লু প্রিন্ট ছাড়া কি নির্মাণ করা যায়? তাহলে ব্লু প্রিন্ট ছাড়া পৃথিবীর সরলতম একটি কোষের আপনা থেকে উদ্ভূত হওয়ার সম্ভাবনা কিন্তু মেপেছেন বিবর্তনবাদী জীববিজ্ঞানী ফ্র্যাঙ্ক সেলিভেরি। তার কথায় যে একটি মাঝারি মাপের প্রোটিন প্রায় 300 অ্যামাইনো অ্যাসিড অন্তর্ভুক্ত থাকে। এদের সিকোয়েন্স কন্ট্রোল করার জন্য ডিএনএর শৃঙ্খলে 1000 নিউক্লিওটাইড থাকতে হবে। যেহেতু ডিএনএতে 4 ধরনের নিউক্লিওটাইড থাকে, সেই জন্য 1000 লিঙ্কে যুক্ত একটি ডিএনএ শৃঙ্খলে নিউক্লিওটাইডের বিন্যাস থাকতে হবে 4⁻1000 সংখ্যক রূপে। তাহলে সামান্য একটু বীজগণিতের ব্যবহার করলে আমরা এটাই দেখতে পাবো, 4⁻1000 = 10⁻600। তাহলে 10 থেকে 100 দিয়ে 600 বারকে গুণ করলে সংখ্যায় কত দাঁড়ায়? 1-এর পর 6-এর পিঠে 2 শূন্য, মানে 600 শূন্য। তাহলে এই সংখ্যা আমাদের ধারণার কিন্তু অতীত। আবার ডিএনএর এত পেঁচানো সিঁড়ির মতো ডাবল হেক্সলি স্ট্রাকচারের এর হাজার হাজার নিউক্লিওটাইড লিঙ্কগুলির জটিল কোডিং মেকানিজমের দূর কল্পনাতেও কিন্তু আনতে পারেন না বিবর্তনবাদী বিজ্ঞানীরা। তাহলে ডিএনএর ব্লুপ্রিন্ট ছাড়াই কিভাবে তৈরি হলো কোষ হাউস? কিংবা কোষ হাউস ছাড়াই কোথা থেকে এলো ডিএনএ বা জিন? কোনটি প্রথমে, ডিএনএ স্ট্রাকচার সহ আবিষ্কারকর্তা নোবেল বিজ্ঞানী জয়ী ফ্রান্সিস ক্রিক এটা বলেছেন যে আমাদের কাছে এখনও পর্যন্ত যত জ্ঞান আছে সেই সমস্ত জ্ঞান অধীত করে একজন নিষ্কপট সৎ ব্যক্তি কেবল এটুকুই বলতে পারেন যে জীবনের যে প্রক্রিয়াটি চলার জন্য এত অসংখ্য শর্ত পূরণ করার প্রয়োজন হয়েছে যে এক অর্থে জীবনের উদ্ভবকে এক মুহূর্তে প্রায় অলৌকিক বলেই মনে হয়। অর্থাৎ তিনি এরকম বলেছেন যে অ্যান অনেস্ট ম্যান আর্ম উইথ অল দ্য নলেজ অ্যাভেলেবল টু আস নাও could only state that in some sense the origin of life appears all the moment to be almost a miracle. So many are the conditions which would have had to have been satisfied to get it going. আবার লি স্ট্রোবেল তিনি বলেছেন যে জীবনের মর্মকেন্দ্রের তথ্যাবলী বিশৃঙ্খল নয়, এটি কেবল লবণের ক্রিস্টালগুলির মতো সুবিন্যস্তও নয়, এর জটিল এবং সুনির্দিষ্ট তথ্য সম্ভার এক হতবুদ্ধিকর কাজ সম্পন্ন করতে পারে এক জৈব যন্ত্র ব্যবস্থা সমূহের নির্মাণ, যা মানুষের প্রযুক্তিগত সামর্থ্যতাকে বহুগুণে অতিক্রম করে যায়। এইবারে জড়বিজ্ঞানের কী কী সীমাবদ্ধতা রয়েছে? তাহলে প্রাণের রাসায়নিক সমীকরণ সব মৌল এবং যৌগ পদার্থ আণবিক গঠন বিন্যাস এবং রাসায়নিক সংকেতের সাহায্যে বিজ্ঞানীরা প্রকাশ করতে পারেন, কিন্তু প্রাণ নামক চেতনা পদার্থটি রাসায়নিক সংকেত জানা নেই কারো। অর্থাৎ প্রাণ বা জীবন কোন ইন্দ্রিয় গ্রাহ্য জড় পদার্থ কিন্তু নয়। ইলেকট্রন মাইক্রোস্কোপে বড় বস্তুকে 1.5 লক্ষ গুণ বিবর্ধিত করা যায়, কিন্তু দেখা যায় না প্রাণকে। তার অভাবে কিন্তু দেহ হয়ে যায় নিস্পন্দন। 2 নম্বর কি গবেষণায় সৃষ্ট প্রাণ? টেস্ট টিউবে যে মানব শিশুর জন্ম হয় বলে দাবি হয়, সেটা জীবনের আধার শুক্রাণু ডিম্বাণুকে নেওয়া হয় মাতা পিতার কাছ থেকে। শিশু ভূমিষ্ঠ হওয়ায় মাতৃগর্ভ থেকে। ক্লোনিংয়ের ক্ষেত্রেও মাতা পিতা থেকে কোষ নিয়ে নিউক্লিয়াস পরিবর্তন করে পরে তা প্রন্থিত করা হয় মাতৃগর্ভে। কোষের ডিএনএ এবং ক্রোমোজোম তৈরির ক্ষমতা নেই কোনো মানুষের। জীবদেহে থেকে কোষ না নিয়ে গবেষণাগার থেকে কখনোই সৃষ্টি করা যায়নি প্রাণের। জিনসহ কোষের মধ্যে যত রকমের রাসায়নিক উপাদান দেখা যায়, বিজ্ঞানীরা তার প্রায় সবগুলি কিন্তু পরীক্ষাগারে কোষ থেকে নিয়েই সংশ্লেষণ করতে পারেন। মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রির অগ্রগণ্য গবেষক এবং বিজ্ঞানীরা এই সমস্ত রাসায়নিকগুলিকে একত্রিত করে তাদের থেকে টেস্ট টিউবে প্রথম কৃত্রিম প্রাণকণা সৃষ্টির প্রবল চেষ্টা করেছেন, কিন্তু সেই প্রথম সিনথেটিক্স লাইফে সৃষ্ট আজও স্বপ্ন দেখে গেছে। রাসায়নিক পদার্থগুলো সবসময় নির্জীব থেকেই গিয়েছে, হয়ে ওঠেনি প্রাণময়। তাই প্রাণ আবিষ্কৃত হয় নিমেষেই রাসায়নিক পদার্থ ইনজেক্ট করে বাঁচিয়ে তোলা যেত যে কোনো
মৃত ব্যক্তিকেও। তাহলে রাসায়নিক এবং পদার্থবিদগণ নিয়মকানুন প্রয়োগ করলে প্রাণের রহস্য উদ্ঘাটনের এই চেষ্টা রহস্যকে কেবল আরও কিন্তু ঘনীভূত করে দেবে। বায়োলজি টুডে বইয়ের নোবেলজয়ী রাসায়নিক অ্যালবার্ট জেন্ট গিওর্গি মন্তব্য করেছেন যে প্রাণের রহস্য সন্ধান করতে আমি অবশেষে এসে শেষ করেছি পরমাণু আর ইলেকট্রনে, যাদের মধ্যে আদৌ নেই প্রাণের অস্তিত্ব। এই দীর্ঘ অনুসন্ধানের মধ্যে কোথাও প্রাণ আমার আঙুলের গোলে বেরিয়ে গেছে। তাই এই জীবন সায়ান্নে এসে আমি আবার আমার ফেলে আসা পদচিহ্ন ধরে ফিরে চলেছি হারানো প্রাণের সন্ধানে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রেসিডেন্ট, ইউনেস্কোর যে পরামর্শদাতা এবং কলকাতা এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্য এস.কে. মুখার্জি, তিনিও বলেছেন যে ক্লোনিংয়ের মধ্যে জীবনের সংজ্ঞা নির্ধারণের সমস্যা নিরসনের ক্ষেত্রে সারবত্তাপূর্ণ কিছুই নেই। কেউ এমনকি একটি কৃত্রিম কোষও তৈরি করতে পারেনি, জীবন সৃষ্টি তো দূরের কথা। আমি মনে করি না যে আমরা কখনোই কৃত্রিম উপায়ে একটি কোষ তৈরি সৃষ্টি করতে পারবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মহাকাশ থেকে কি প্রাণ এলো? তাহলে পৃথিবী গ্রহে প্রাণের উৎসের সন্ধান না পেয়ে বহু বিজ্ঞানী কিন্তু এটা বলেছে যে অন্য কোনো গ্রহ থেকে প্রাণের আবির্ভাব হয়েছে। তাহলে উল্কাপাত, ধূমকেতু প্রভৃতির ফলে ছিটকে এসেছে। এই মতবাদের সাহায্যে নতুন বৈজ্ঞানিক আষাঢ়ি গল্প তৈরি করে চালানোর একটা কিন্তু চেষ্টা করছে। আন্টার্কটিকায় পড়ে থাকা এক টুকরো পাথরকে মঙ্গল গ্রহের উল্কা নির্ধারণ করে চলে প্রবল গবেষণা, আর অবশেষে সেখানে বিজ্ঞানীরা দেখতে পান ভাইরাসের ফসল। তাহলে আমেরিকার প্রাক্তন যে প্রেসিডেন্ট ক্লিনটন এবং শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনা বলে উল্লেখ করেন, কিন্তু বিজ্ঞানীর বাইরের গ্রহ থেকে প্রাণ আসার ব্যাপারে নিঃসন্দেহ হয়ে পড়েন। কিন্তু দুর্ভাগ্য, তাদের গল্পটি মাঠে মারা যায়। অন্য বিজ্ঞানীরা হেসে উড়িয়ে দেন 3 ইঞ্চি পাথরের আঁকিবুকির অকাট্য প্রমাণ, ফলে সেই গল্পের পাতা বন্ধ করতে বাধ্য হয়েছেন বিজ্ঞানীরা। তবে মহাকাশ থেকে প্রাণ আসার তত্ত্ব সামনে প্রচার করে চলেছিল কিন্তু কিছু বিজ্ঞানী। জড় পদার্থকে কোনো উপায়ে চেতন করা যায় না, সেজন্য কোনো উদ্ভিদ, প্রাণী বা মানুষের মৃত্যু হলে কখনোই রাসায়নিক পদার্থ ইনজেক্ট করে ওই শরীরকে ফিরিয়ে আনা যায় না চেতনা বা চেতন করার উপস্থিতি একটি দেহকে চেতনাময় ব্যক্তিত্বশীল করে তোলে। চেতনা পদার্থ দেহ থেকে নিষ্ক্রান্ত হলে নিথর দেহটি পড়ে থাকে এবং ব্যক্তিত্বহীন হয়ে আচরণ করে কোনো জড়বস্তুর মধ্যে। তাহলে আমরা কি একটি রাসায়নিক পদার্থের থলি? তাহলে আপনার দাম কয়েক বছর আগে যা ছিল, বর্তমানে এখন 5.5 গুণ তার বেশি হয়ে যাবে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, অন্যান্য রাসায়নিক পদার্থের মূল্য এই শতাংশের গোড়ার দিকে ছিল 20 টাকা। এখন সেই সমস্ত যে পদার্থগুলো রয়েছে, এখন কিন্তু দাম যদি হিসেব করা হয় তাহলে 110 টাকা হয়ে গেছে। তাহলে এই নিবন্ধে আরও কিছু বলা যেতে পারে যে মানুষের দেহের সমস্ত পদার্থের বেশিরভাগই হচ্ছে জল। 120 পাউন্ড ওজনের একজন ব্যক্তির দেহে প্রায় 10 পাউন্ড ক্যালসিয়াম, 3 পাউন্ড ফসফেট, 18 আউন্স পটাশিয়াম, 12 আউন্সের কিছু বেশি সালফার এবং সমপরিমাণে সোডিয়াম, কিছু আউন্সের কিছু বেশি ম্যাগনেসিয়াম এবং লোহা, তামা, আয়োডিন প্রভৃতি 2 আউন্সের কিছু কম, ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম এবং সালফার কিছু আয়োডিন। শুনে কি মনে হচ্ছে এগুলি আমাদের স্বরূপের উপাদান? অধিকাংশ মানুষেরই এক অন্তর্নিহিত সংজ্ঞা বা বোধ হয়েছে যে তাদের জীবন এবং তাদের আমৃত্যুই এইরকমই তুচ্ছ এবং স্থূল ভৌত পদার্থ কেন্দ্রিক নয়। তারা কখনোই নিজেকে কিছু রাসায়নিক পদার্থের সংহার বলে মনে করেন না। কিন্তু আমরা যদি প্রচলিত মতবাদগুলিকে মেনে নিই তাহলে কিন্তু এটি হচ্ছে বাস্তব চিত্র। কিন্তু এই চিত্র আদৌ কি সম্ভব না কল্পনা নির্ভর, সেটা বলা যায় না। তারপরে দেখো, শাশ্বত সত্য, জীবন অজর, নন ম্যাটার যেটাকে বলছি। পরীক্ষাগারে কোনো প্রাণীর অক্সিজেনের অভাবে মৃত্যু হলে তৎক্ষণাৎ, এমনকি 2-3 সেকেন্ডের মধ্যে কৃত্রিম শ্বাসক্রিয়া বা আর্টিফিশিয়াল কিছু রেসপিরেশনের মাধ্যমে যদি বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয়, তাহলে এমনকি কৃত্রিমভাবে রক্ত সংবহন ব্যবস্থাকেও চালু করা হয়, তাহলে দেহে আবার কিন্তু প্রাণ ফিরে আসবে কি? তাহলে দেহের কোষগুলি তো কখনোই পূর্ণ সজীব। তাহলে কোনো মানুষ শরীরের যখন হৃদযন্ত্র প্রতিস্থাপনের অপারেশন করা হয়, তখন যদি কিছুক্ষণের জন্য কৃত্রিম রক্ত সংবহন যন্ত্রটি বন্ধ রাখা হয় তাহলে কিন্তু রোগীর মৃত্যু হবে। যান্ত্রিক ব্যবস্থায় যদি মুহূর্তের মধ্যে বা সেকেন্ডের ভগ্নাংশে যদি রক্ত সংবহনটা চালু করা হয়, ব্যক্তিটির কিন্তু দেহটি পুনরায় কি তাহলে জীবন্ত হয়ে উঠবে? এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে। লুই পাস্তুর সম্বন্ধে
বলা হয়েছে যে তিনি সর্বকালের শ্রেষ্ঠ জীববিজ্ঞানী এবং তিনি অন্য যে কোনো বিজ্ঞানীর চেয়ে বেশি সংখ্যায় মানুষের জীবন রক্ষায় অবদান রেখেছেন। তিনি জলাতঙ্ক, ডিপথেরিয়া এবং অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক আবিষ্কার করেন এবং সংক্রামক রোগগুলি জীবাণু থেকেই সৃষ্টি হয়। তিনি এই তত্ত্বের প্রথম প্রবক্তা। তাই জীবৎকালেই ডারউইনের জন্ম নেয় এবং পাস্তুর বিরোধিতা করেন ডারউইনবাদের। ল অফ বায়োজেনেসিস বা জৈব উদ্ভবের নিয়ম অনুসারে জীব উদ্ভূত হয় জীবন থেকেই, কখনো জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয় না। তার এই সুদৃঢ় সিদ্ধান্তের জন্যই তাকে প্রবল বিরোধিতার সম্মুখীন করতে হয়। তৎকালীন গোঁড়া যে পণ্ডিতেরা প্রমাণের দাবি করেন যে পাস্তুর পরীক্ষার দ্বারা প্রমাণ করে দেখান যে কখনোই জড় পদার্থ থেকে সৃষ্টি হয় না জীবনের, জীবন আসে কিন্তু জীবন থেকে। তিনি বলেন যে একটি জীবাণুমুক্ত বায়ু নিরোধক খাদ্যের কৌটায় কখনোই অন্য জীবের সৃষ্টি হয় না। অজৈব পদার্থ থেকে জৈব কোষের তৈরি হওয়া তো দূরের কথা, জৈব পদার্থ যেমন বিভিন্ন শস্যদানার গুঁড়ো প্রভৃতির মিশ্রণ থেকে কোনো পরিস্থিতিতেই কোনো বিক্রিয়ার দ্বারাই প্রাণশীল চেতন কোনো জীব সৃষ্টি করা কিন্তু যায় না। লুই পাস্তুরের এই সম্বন্ধে কিছু বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছেন, এভরি লিভিং থিং ফ্রম এ লিভিং থিং, প্রত্যেক জীবিত বস্তুর উৎস অন্য একটি জীবিত বস্তু থেকেই কিন্তু হয়। আবার স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির ধারণা একটি অলিক বিভ্রান্ত মাত্র। এবং তিনি যেহেতু ফরাসি ভাষা দার্শনিক ছিলেন, তো পাস্তুর ফরাসি বিজ্ঞানী ছিলেন। তিনি ওমনি ভিভাম ভিও বলে একটা কথা বলেছিলেন, যার অর্থ হচ্ছে প্রত্যেক জীব তার পূর্বের কোনো জীব থেকে আসে। তাহলে ডারউইনের বইয়ের নামকরণটা কি সঠিক ছিল? ডারউইন 1869 যে বইটা লিখে বিবর্তনবাদের ধারণা প্রকাশ করেন তার নাম ছিল দি অরিজিন অফ স্পিসিস, অর্থাৎ প্রজাতিসমূহের উদ্ভব। তিনি কি তার বইয়ের আদি কোনো প্রজাতির জীবের প্রথম উদ্ভবের ব্যাখ্যা করেছেন? কিভাবে জড় থেকে উৎপন্ন হলো প্রথম জীবটি, তা থেকে সব প্রজাতির সৃষ্টি। অরিজিন বা উৎপত্তি শব্দে বইয়ের শিরোনাম থাকলেও ভেতরে তার ব্যাখ্যা নেই। হার্ভার্ড প্রফেসর আর্নেস্ট মায়ার মন্তব্য করেছেন, দি বুক কল্ড দ্য অরিজিন স্পিসিস ইজ নট রিয়েলি অন দ্য সাবজেক্ট। এবং তার সহকর্মী প্রফেসর সিম্পসন্স বলেছেন, ডারউইন ফেল টু সলভ দ্য প্রবলেম ইন্ডিকেট বাই দ্য লিটল অফ দ্য বুক। বরং ডারউইন তার বইয়ের প্রথম সংস্করণগুলিতে সরাসরি স্বীকার করেন যে স্রষ্টা ভগবানের কথা। প্রথম জীব ঈশ্বরের সৃষ্টি। 1859 সালের প্রকাশিত তার অরিজিন অফ স্পিসিস বইয়ের প্রথম সংস্করণে ডারউইন দ্ব্যর্থহীনভাবে কিন্তু জানান, তার বইয়েও তিনি লিখে গেছেন যে দেয়ার ইজ এ গ্র্যাডিওর in this view of life, with its several powers having been originally breathed by the creator into a few forms or into one। তাহলে জীবন সম্বন্ধে এই যে দৃষ্টিভঙ্গির মধ্যে এক মোহনীয়তা রয়েছে, নানা শক্তির সমন্বিত যে জীবনকে সৃষ্টির সূচনায় স্রষ্টা ভগবান একটি বা কয়েকটি জীব প্রজাতির মধ্যে সঞ্চারিত করেছিলেন। কিন্তু পরে ডারউইনের এই বাক্যটি তিনি পরিবর্তিত করেছেন এবং তিনি একটি চিঠিতে তার জন্য তার অ্যাপোলজি জানান। জীবন তার কাছে মোহনীয় মনে হতো না। পক্ষান্তরে লুই পাস্তুরের জড় থেকে জীবন এই অপরীক্ষিত কল্পনাকে কোনোদিনই বিজ্ঞান মেনে নেননি। জীবনের উদ্ভব জীবন থেকেই হয় এবং সমস্ত জীবসত্তা ভগবানের সৃষ্টি, এই সত্য জেনে সবসময় ভগবানের প্রতি ছিলেন তিনি শ্রদ্ধাবনত। এটা তার বিশ্বাস মাত্র ছিল। তিনি ছিলেন বিজ্ঞানী এবং প্রকৃতিতে স্টাডি করেই তিনি প্রকৃতি স্রষ্টার বিষয়ে নিশ্চিত হয়েছিলেন। যতই আমি প্রকৃতিকে পর্যবেক্ষণ করি, তত আমি পরম শ্রেষ্ঠ ভগবানের সৃষ্টি কুশলতা দেখে বিস্ময়ে মুগ্ধ হয়ে পড়ি। লুই পাস্তুর এই জন্য বৈজ্ঞানিক গবেষণা করেছেন। বিশ্ব স্বীকৃতিমূলক আবিষ্কারগুলির কাজে নিমগ্ন থাকলেও পাশাপাশি তিনি যাপন করতেন পারমার্থিক জীবন। তার জীবনীকার স্টিফেন প্যাগস এই সম্বন্ধে কিন্তু লিখে গেছেন, হি লিভড টু সি হিজ ডক্ট্রিনস কারেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইয়েট হেয়ার ওয়াজ এ ম্যান হুজ স্পিরিচুয়াল লাইফ ওয়াজ নো লেস অ্যাডমায়ারেবল দ্যান হিজ সায়েন্টিফিক লাইফ। এবারে বিবর্তনবাদী সেকুলার বিজ্ঞানীদের কি অভিমত? তারা বলেছিল যে জড় পদার্থ থেকে যে জীবনের উদ্ভব হয় না, এই বাস্তব সত্যগুলি তার যথেষ্ট প্রমাণ। বর্তমানে অত্যন্ত উন্নত এবং শক্তিশালী প্রযুক্তির গবেষণাগারে তৈরি করা যায়নি এক কণা জীবনের স্ফুলিঙ্গ। এমনকি একটি সিনথেটিক সেলও তৈরি করা সম্ভব হয়নি গবেষণাগারে। জীবন কি সেটা জানা যায়নি, কিন্তু আজও নির্ধারণ করা যায়নি জীবের সঠিক সংজ্ঞা। ভবিষ্যতে করে দেখানো হবে। এই যুক্তিতে কোনো মতবাদকে তার পূর্ব প্রতিষ্ঠিত সত্য প্রমাণ করার যে চেষ্টা, সেটা অযৌক্তিক এবং হাস্যকর এবং অবৈজ্ঞানিক। এটি এক ধরনের বৈজ্ঞানিক গোঁড়ামি, যার মধ্যে বিজ্ঞান ছাড়া সব কিছুই আছে। নাছরবান্ধা নাস্তিকেরা যুক্তিবাদের আড়ালে এভাবেই কিন্তু লুকিয়ে রাখেন তাদের জ্ঞানের দৈন্য এবং যুক্তির অসারতাকে। অবশ্য পাশাপাশি অনেকে আছেন যারা সত্য স্বীকারের কুণ্ঠাবোধ করেন না। কিছু বিবর্তনবাদী বিজ্ঞানী সাম্প্রতিক উপলব্ধি যে নোবেল বিজয়ী
ফিজিওলজি অ্যান্ড মেডিসিনে ওয়েনার আরবার, তিনি বিজ্ঞান গ্রন্থ রচয়িতা এবং জীবনের উদ্ভব নিয়ে গবেষণাকারী। তিনি বলেছেন যে অবশ্য আমরা যথাযথ এনজাইমগুলি দিয়ে রাসায়নিক বিক্রিয়া বাড়িয়ে দিতে পারি, কিন্তু জীবনের অভিব্যক্তি তার চেয়েও কিন্তু অনেক বেশি গভীর। আমি মনে করি যে জীবনের রহস্য ব্যাখ্যার ক্ষেত্রে প্রথমে এইটির সমাধান করতে হবে যে কিভাবে এই সমস্ত জৈব অণুগুলি বর্তমানে, যাদেরকে আমরা জৈব জীবনের সাংগঠনিক অংশের সদৃশ্য বা সমতুল্য বলে জানি, সেগুলো কিভাবে একত্রিত হলো যাতে একটি আদিম কোষ ক্রিয়াশীল হয়ে উঠল, এটি আমার বোধবুদ্ধির বাইরে। সুতরাং এটি একটি কঠিন সমস্যা। কিন্তু তিনি এটা বলেছেন যে ফর এ নাম্বার অফ ইয়ার্স আই হ্যাড কনসেন্ট্রেটেড অন এক্সপ্লোরিং মলিকুলার এভলিউশন and I had also raised question on the origin of the life, which is of wide interest, but I have given up trying to find answers to these later questions. I know how difficult it is. However, many scientists still think that the properties of matters, organic molecules, are such that life could be probable event. I guess that the question is how probable with দ্যাট পি। তাহলে কিছু বছর ধরে যে আমি কিছু আণবিক বিবর্তনের বিষয়টি নিয়ে গবেষণা করেছিলাম এবং আমি জীবনের উদ্ভবের বিষয়ে প্রশ্ন তুলেছিলাম এবং সে সম্বন্ধে বিজ্ঞানী মহলে ব্যাপক কিন্তু আগ্রহ রয়েছে, কিন্তু আমি এই পরবর্তী প্রশ্নগুলি যে জীবনের উদ্ভব উত্তর পাওয়ার চেষ্টা কিন্তু ত্যাগ করেছি। আমি জানি এটা কতটাই কঠিন। অবশ্য অনেক বিজ্ঞানী এখনও ভেবে থাকেন যে জড়বস্তু জৈব অণুগুলি এমনই যে তার থেকে কিন্তু প্রাণের উদ্ভব হওয়া সম্ভব। তবে আমার মনে এরকম প্রশ্ন জাগে কতখানি সম্ভব সেটি। এবার নোবেলজয়ী জ্যাকুইন্স মোনার, তিনি এরকম বিবর্তনবাদ এবং নাস্তিকতার যে অন্যতম গোড়া ছিলেন, তিনি বলেছিলেন যে ওয়ান অফ দ্য মোস্ট ফ্যান্টাসিয়াল ডিফেন্ডার্স অফ এভলিউশন অ্যান্ড অ্যাটিজম, এটা তিনি একটা তার আর্টিকেলে বলেছিলেন। আবার ডিএনএ কোষ মেকানিজম সম্বন্ধে এটা বলা যায় যদি ভাষান্তরিত না হয় তাহলে সংকেত লিপি কিন্তু অর্থহীন হয়ে যাবে এবং আধুনিক কোষের ভাষান্তরের যন্ত্রকৌশল অন্ততপক্ষে 50টি বড় অণু নিয়ে গঠিত এবং যেই অণুগুলির সংকেত লিপি আবার ডিএনএতে সংকেতবদ্ধ রয়েছে। তাহলে ভাষান্তরের ফলে সৃষ্ট অণুসমূহ ছাড়া আবার সংকেত লিপির পাঠোদ্ধার কিন্তু সম্ভব নয়। কখনো বা কীভাবে এই চক্রাবর্ত ক্রিয়া সম্পূর্ণ হয় এবং ক্রিয়াশীল হয়ে উঠেছিল সেটা কিন্তু কল্পনা করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আবার চার্লস টাইউইন্স তিনিও বলেছিলেন, তিনিও নোবেলজয়ী, তিনি বলেছিলেন যে আমি বলবো যে পদার্থবিদ্যায় আমরা গবেষণার জন্য সরলতম কিছু পরিস্থিতি তৈরি করি এবং জীবতত্ত্ববিদেরা কিছুটা পরিমাণে সেটাকে করেন, কিন্তু অন্ততপক্ষে আজ পর্যন্ত এমনকি তারা একটি জীবের কোষও কিন্তু তৈরি করতে পারেনি যা জীবন্ত। জীব সৃষ্টি আমার কাছে কিন্তু অবাস্তব মনে হয়। আবার ডিএনএ স্ট্রাকচার আবিষ্কারের জন্য নোবেলজয়ী বিজ্ঞানী যিনি ফ্রান্সিস ক্রিক, তিনিও বলেছেন যে আমার কাছে এখনও পর্যন্ত যত জ্ঞান আছে এই সমস্ত জ্ঞান অধিগত করেও একজন সৎ মানুষ কেবল এটুকুই বলতে পারবেন যে এক অর্থে যে জীবন উদ্ভব এই মুহূর্তে প্রায় এক অলৌকিক ব্যাপার বলে মনে হয়। আবার জীবনের উৎপত্তির উপরে আমি যখনই কোনো পেপার লিখি তখন আমি সংকল্প গ্রহণ করি যে আমি আর কখনোই এই বিষয়ে আরেকটি পেপারও লিখতে যাব না, কেননা সামান্য সংখ্যক কিছু তথ্য নিয়ে কত বেশি কল্পনার আশ্রয় গ্রহণ করা হয়েছে। এরপরে নোবেলজয়ী কেমব্রিজ ইউনিভার্সিটির প্রাক্তন যে ডাইরেক্টর রিসার্চ বিডি জেফারসন, তিনিও কিন্তু বলেছেন যে বুদ্ধিমত্তার উপস্থিতি নিজেকে অভিব্যক্ত করেছে কিছু পরিস্থিতিসমূহের সৃষ্টির বা প্রকাশের মাধ্যমে, যা পরিস্থিতিগুলির এমন পূর্বশর্ত যেগুলি স্বতঃস্ফূর্ত আবির্ভাবের অত্যন্ত অসম্ভব। বুদ্ধিমত্তা নিজেকে অভিব্যক্ত করেছে নির্দিষ্ট অসম্ভব পরিস্থিতিগুলোকে বাস্তব আবির্ভূত করানোর মধ্য দিয়ে। তাহলে আদিম পরিবেশে পদার্থের জটিল কোষে সংশ্লেষণের চেয়ে বিশ্লিষ্ট হওয়ার দিকে ভারসাম্য ছিল কিন্তু বেশি। জর্জ ওয়াল্ডো এর কথা বলেছে যে জীবন সৃষ্টির প্রক্রিয়াগুলি বিপুল সংখ্যাধিক্যে, যাতে আমরা আগ্রহী এবং ভারসাম্যহীন কেন্দ্রটি অনেক বেশি পরিমাণে বিয়োজনের দিকে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিয়োজন পারমাণবিক কণাগুলি স্বসৃষ্ট ধ্বংসের প্রক্রিয়া অনেক বেশি। নির্দিষ্ট সিকোয়েন্স অণুগুলি বিন্যাস আপনা আপনি থেকে তৈরি হওয়ার চেয়ে সম্ভাবনাপূর্ণ এবং সেই জন্য এই প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত সংশ্লেষণের চেয়ে আমরা যে পরিস্থিতিতে মুখোমুখি হতে বাধ্য হচ্ছি সেই রোগী পেনিলোপের ওডিয়াসের জন্য অপেক্ষা করার মতো, কিন্তু তার চেয়েও আমাদের অবস্থা অনেক বেশি করুণ। প্রতি রাত্রে পেনিলোপ তার আগের দিনের বোনা সূচি শিল্প খুলে ফেলত,
কিন্তু এখানে জৈব অণু তৈরি একটি রাত্রি সহজেই 1 বছরেই কিংবা 1 শতাব্দীর কম সময় ধ্বংস করে দিতে পারে। আবার বিজ্ঞানী স্ট্যানলি মিলার পরীক্ষাগারে যে অ্যামাইনো অ্যাসিডের পাউডার তৈরি করে সারা ফেলেন স্ট্যানলি মিলার, বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনামে প্রকাশিত হয় মিলার্স ক্রিয়েটস লাইফ। কিন্তু বহু বছর গবেষণার পরও একটিমাত্র কোষ তৈরি করতে না পেরে জীবন সৃষ্টির চেষ্টা ত্যাগ করেন মিলার। সরল অ্যামাইনো অ্যাসিড তার জীবন, কত ব্যবধান! জীবন দূরে থাক, একটি জীবিত কোষের জন্য প্রয়োজনীয় প্রোটিনের মতো জটিল শৃঙ্খলাপূর্ণ যৌগ অণুর পলিমার তৈরিও সম্ভব নয়। বিবর্তনবাদী বিজ্ঞান পত্রিকায় আর্থ লাইফ একটা প্রবন্ধ রয়েছে, সেখানে মিলার এটা বলেছেন যে মিলার হিমসেলফ থ্রোজ আপ হিজ হ্যান্ডস অ্যাট দ্য পার্ট অফ দ্য পাজল, ইটস এ প্রবলেম, হি সিংস উইথ exasperations, how do you make polymers? That's not so easy. জানুয়ারি 1999 অরিজিন অফ লাইফের উপর একটা সেমিনার ক্লাসে মিলার বলেছেন মেকিং কম্পাউন্ডস অ্যান্ড মেকিং লাইফ আর টু ডিফারেন্ট থিংস। হেরল্ড সি উডের স্টানলি মিলারের যে শিক্ষক বা তার পরামর্শদাতা, তিনিও বলেছেন আমরা যারা প্রাণের উদ্ভব নিয়ে গবেষণা করি তারা দেখতে পাই যতই আমরা এর দিকে গভীরে তাকাই ততই আমরা কিন্তু অনুভব করতে পারি যে এটি এমনই একটা জটিল জিনিস যে কোনো জায়গায় একটি হঠাৎই উদ্ভূত হতে পারে না। আমরা সবাই এই বিশ্বাসে যে জীবন এই গ্রন্থে কোনো একদিন মৃত জড় পদার্থ থেকেই উদ্ভূত হয়েছিল। বিষয়টিতে জটিলতার যে পরিমাণ এতটাই বিপুল যে সত্যিই যে জড় পদার্থ থেকে জীবন সৃষ্টি হয়েছিল তা আমাদের পক্ষে কিন্তু কল্পনা করা কঠিন। জিওফ্রি বাদা তিনিও বলেছেন যে আজ আমরা যখন 20 শতাব্দীকে বিদায় জানাচ্ছি তখন আমরা এখনও সেই একই বৃহত্তম সমস্যাটির মুখোমুখি হচ্ছি। আমরা 20 শতাব্দীতে প্রবেশ করার সময়ও যার মুখোমুখি হয়েছিলাম কিভাবে এই পৃথিবীতে জীবনের উদ্ভব হলো। প্রফেসর রিচার্ড ডকিন্সও বলেছেন যে পৃথিবীতে বিবর্তনবাদের একজন পুরোধা ব্যক্তিত্ব ও প্রচারক, লেখক, বিজ্ঞানী, প্রফেসর। সুতরাং আমরা যে কোনো ধরনের সৌভাগ্যপূর্ণ ঘটনার হঠাৎ জড়পদার্থ সংশ্লেষিত হয়ে কোষ তৈরি খোঁজ করছি, সেটা এতই বিপুলভাবে অসম্ভব হতে পারে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও একটি ঘটার সম্ভাবনা এতই কম হতে পারে যে তার জন্য শত কোটি গুণ কোটি কোটি বছরের যে কোনো 1 বছরের একবার। এভলিউশন ফ্রম স্পেস বিজ্ঞানের বইয়ের লেখক প্রখ্যাত বিজ্ঞানী ফ্রেড হয়েল এবং চন্দ্র বিক্রম সিংহের একদল বাঁদরের টাইপরাইটারের দাপাদাবিতে শেক্সপিয়ারের নাটক। যত বিপুল আকারের পরিবেশের কথা একজন ভাবুক না কেন, জীবন হঠাৎই আপনা আপনি থেকে উৎপন্ন হয়ে যেতে পারে না। একদল বাঁদর টাইপরাইটারের আবল তাবল চাবি টিপে গেলে শেক্সপিয়ারের রচনাকর্মী তৈরি হওয়া সম্ভব না। এই বাস্তব কারণের জন্য এই সমগ্র দৃশ্যমান ব্রহ্মাণ্ডের প্রয়োজনীয় সংখ্যক বাঁদর দল বা টাইপরাইটার এবং নিশ্চিতভাবেই ভুল চেষ্টায় উৎপন্ন আবর্জনা ফেলার পাত্রগুলির স্থান সংকুলানের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যথেষ্ট বিশাল নয়। তাহলে জীবিত বস্তু প্রভৃতি তৈরি করা সম্বন্ধেও কিন্তু একই কথা প্রযোজ্য। স্যার ফ্রেড হয়েল এক টুকরো বাস্তবে প্রমাণ নেই। তিনি এটা বলেছেন যে এখানে যে পৃথিবীতে জৈব রাসায়নিক তরলে জীবনের উদ্ভব হয় এই ধারণার প্রকল্পটির সমর্থনে একটুও কিন্তু বাস্তবতা প্রমাণ নেই। আবার প্রফেসর অফ অ্যাপেলয়েড ম্যাথ অ্যান্ড অ্যাস্ট্রোনমি চন্দ্র বিক্রম সিংহ এটাও জানিয়েছেন যে আমরা খোলা মনে সব কিছু বিশ্লেষণ করতাম। এখন আমরা বুঝতে পেরেছি যে জীবনের উদ্ভবের একমাত্র যুক্তিগ্রাহ্য উত্তর হচ্ছে জীবন সৃষ্টি করা হয়েছে। এটি অণু কণা সমূহের বিশৃঙ্খল অ্যাক্সিডেন্টাল মিশ্রণ থেকেই হঠাৎ উৎপন্ন হওয়া কিন্তু কিছু নয়। এই মুহূর্তে জীবনের উদ্ভব ভগবান থেকে। এই দৃষ্টিভঙ্গিকে ধরাশায়ী করার ন্যায়সঙ্গত কিন্তু যুক্তি নেই। পেরিভিজ রসায়ন যিনি বিজ্ঞানী, তিনি প্রথম কোষ তৈরির জন্য প্রয়োজন হয়েছিল একটি মাস্টার প্ল্যান বা একটি নির্মাতার। তিনি বলেছেন এটা যে প্রথম যখন কোষ তৈরি হয় নিশ্চয়ই কোনো কেউ মাস্টার প্ল্যান করেছিল এবং কোনো একজন নির্মাতা ছিল যে এইটাকে তৈরি করেছে। তিনি বলেছেন হোয়েন ওয়ান এক্সামিনস দ্য ভাস্ট নাম্বার অফ পসিবল স্ট্রাকচার্স that could result from a simple random combination of amino acids in an evaporating primal pond, it is mind-blowing to believe that life could have originated in this way. It is mere plausible that a great builder which is with a master plan would be required for such a task. তাহলে একজন কোনো নির্মাতা সে কিন্তু এই কোষগুলোর কিন্তু আবিষ্কার করেছেন। এবার কনক্লুশনে আমরা আসি। তাহলে প্রকৃতপক্ষে যে জীবন সৃষ্টি করেছে সেই রহস্য কিন্তু আজ পর্যন্তই অজানা।
কিন্তু ভাগবত গীতায় বলা আছে যে লর্ড কৃষ্ণ ইজ দ্য অরিজিনাল ক্রিয়েটর অ্যান্ড লর্ড ব্রহ্মা ইজ দ্য সেকেন্ডারি ক্রিয়েটর। দ্য বেদান্ত সূত্র begins by declaring that the absolute person is original source of all creation. Janmodasya jato. One may ask whether Lord Brahma is the supreme absolute person. No, the supreme absolute person is Krishna. তাহলে ব্রহ্মের থেকেও যিনি ক্রিয়েটর তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণই কিন্তু এই গোটা ইউনিভার্সটাকে তৈরি করেছে এবং ইউনিভার্সের প্রত্যেকটা অণু পরমাণু থেকে শুরু করে জীবন থেকে শুরু করে সব কিছুরই স্রষ্টা হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাহলে জীবন থেকে জীবনের উৎপত্তি হয় নাকি কোনো জড় পদার্থ থেকে জীবনের সৃষ্টি হয়? সমস্ত জীবের মূল শক্তি হিসাবে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মায়া। তাহলে কৃষ্ণই সব কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করেছেন। কৃত্রিমভাবে কোনো দিনই কিন্তু কোনো কোষ সৃষ্টি করা সম্ভব নয়। তাহলে একজন পরিচালক শক্তি রয়েছে, একটা অসীম শক্তি রয়েছে, যেটাকে আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে, যিনি কিনা এই জীবনের স্রষ্টা, এই জীবনকে প্রদান করেছেন। কেউ কৃত্রিমভাবে জীবনকে সৃষ্টি করতে পারে না ঈশ্বর ছাড়া। গীতা মহাত্মে বলা রয়েছে, ভগবদ্গীতার শেষ পর্যায়ে অতি উচ্চস্বরে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সব রকমের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয় করো না। এইভাবেই ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। ধন্যবাদ।